সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন নিরাপত্তা বিশ্লেষক এবং রাওয়া প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। বাম দিকে আছেন রাজনীতিক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক হারুনুর রশিদ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 8 ডিসেম্বর 2025। শেখ হাসিনার শাসনামলে 15 বছর 7 মাস 4 দিনের ঠিক এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 অভিযুক্ত 6 জওয়ানকে আজ সাতক্ষীরার আদালতে হাজির করা হচ্ছে। 2010 সাংসদদের ফ্ল্যাট থেকে বহিরাগতদের বের হওয়ার নির্দেশ। 2011 সাইদির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। 2013 অবরোধে বিচ্ছিন্ন ঢাকা। 2015 গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে। 2017 নাকে খত দিয়ে নির্বাচনে আসবে বিএনপি, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। 2018 বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ, জুবায়েরপন্থীদের সমাবেশ টঙ্গীতে। 2019 অভিনেত্রী নওশাবার মামলার স্থগিতাদেশ আপিলেও বহাল। 2021 আবরার হত্যায় 20 জনের ফাঁসি, 5 জনের যাবজ্জীবন। 2022 স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত শতাধিক। পুলিশ বিএনপি সংঘর্ষ, নয়াপল্টন রণক্ষেত্র। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। প্রথমে যাচ্ছি কর্নেল আব্দুল হক আপনার কাছ থেকে। 2009 সালের একটি সংবাদে আমরা দেখছি অভিযুক্ত 6 জওয়ানকে আজ সাতক্ষীরার আদালতে হাজির করা হচ্ছে। এরপরে দেখলাম বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার, এই বিচারের নামে অজস্র বিডিআর জওয়ান বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন, অনেকে কারাগারে মারা গেছেন, অনেকের দাবি তারা ন্যায় বিচার পাননি। এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখলাম যে অনেক অভিযুক্ত জওয়ান যারা এখনও কারাগারে রয়ে গেছে তাদের পরিবারের সদস্যদের কাফনের কাপড় পরে শাহবাগে মিছিল করতে দেখেছি। প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে যে এটি বিদ্রোহ, কিন্তু আমরা সম্প্রতি দেখলাম একটি তদন্ত প্রতিবেদন দিয়েছে এই বিডিআর হত্যাকাণ্ডের গঠিত তদন্ত কমিশন। সেই কমিশনের প্রতিবেদনে অনেক রাজনৈতিক এবং সাবেক কিছু সেনা কর্মকর্তা এবং প্রতিবেশী রাষ্ট্রের সম্পৃক্ততার প্রমাণ তারা পেয়েছে। এত বছর শেখ হাসিনা যে বিচারের নামে যেটি করলো সেটি নিশ্চয়ই প্রহসন ছিল। কেন তিনি পাশ কাটিয়ে গেলেন? এত বছর পরে সত্য বেরিয়ে আসলো। অপরাধী যদি আপনি হন এবং আপনি যদি প্রশাসনের শীর্ষ ব্যক্তি হন, আপনি কি করবেন? ঘটনাটা ঠিক একই ঘটেছে। আপনি একটু আগে যেই সংবাদ প্রবাহটা দেখালেন, বিগত 15 বছর 8 মাসে এই দিনে কি কি ঘটেছে? একটা জায়গায় কোনো শান্তির কোনো খবর দেখেছেন? প্রশান্তির কোনো খবর পেয়েছেন? হত্যা, মারামারি, কাটাকাটি, গুম, খুন। এই একই দিনে হত্যা করেছিল সেই নারায়ণগঞ্জের 6 জন
যে এখন আসামি 11 জনকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে বিনা কারণে, কোনো একেবারেই সাধারণ নাগরিক। সাধারণ নাগরিক। শুধু তাই না, আপনি এই সময়ে বিডিআর জওয়ানদেরকে একদম নিষ্পাপ, যারা একেবারেই জড়িত ছিল না হত্যাকাণ্ডের জন্য, উদর পিণ্ডি ভুদর ঘাড়ে চাপানোর মতো নিরীহ নিষ্পাপ সৈনিকগুলোকে তারা কারাগারে নিয়েছে এবং নির্মমভাবে। কাহার আখন্দের কথা নাম মনে আছে? আব্দুল কাহার আখন কোথায় সে এখন? সে ছিল সমস্ত নাটের গুরু। সবগুলো হত্যাকাণ্ডে কিন্তু দেখেন ওই জামাতের নেতাদের সময়ও সে আবির্ভূত হয়েছে, আবার এই বিডিআরের সময় তাকে নিয়ে আসা হয়েছে। পৃথিবীর ইতিহাসে আপনি তো কতগুলো নাম নিলেন ভূমিকায়, মুসোলিনি, ফ্রাঙ্কো, হিটলার, শেখ হাসিনার কাছে তারা শিশুতুল্য। হাসিনার ফেসিবাদের নিকট, শুধু হাসিনা না, হাসিনার সাথে এই রাষ্ট্রযন্ত্রে যতগুলো মানুষ পরিচালনা করেছে, আপনি চেহারা দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর, এখন তো দেখেন পুরা চেহারাটা শয়তানের মতো হয়ে গেছে। দেখেন লেটেস্ট ফটোগ্রাফ আমি যেটা দেখলাম, কত হত্যাযজ্ঞ যে করেছে বিনা দ্বিধায়, বিন্দু মাত্র মনের ভিতরে তাদের মায়া, দয়া, ভালোবাসা, মানবিকতা কিছুই ছিল না। নির্মম নিষ্ঠুর নৃশংসভাবে। আপনি তো বললেন এই বিডিআর একটা হত্যাযজ্ঞ, সে হত্যাযজ্ঞকে তারা বিদ্রোহ হিসেবে নাম দিয়ে দিল। এই বিদ্রোহ যদি হয়ে থাকে, কারা করালো বিদ্রোহটা? আপনারাই তো করেছেন। আপনারাই তো কার বিরুদ্ধে বিদ্রোহ করলো? হ্যাঁ, বিদ্রোহ করলে তো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এই নিরীহ 57-58 জন অফিসারের বিরুদ্ধে বিদ্রোহ করে কি বা লাভ হবে তাদের? তারা তো জানে না যদি তাদেরকে হত্যা করা হয় কোনো কিছুই হবে না, এবং আলটিমেটলি সম্ভব হবে না একটা রাষ্ট্রযন্ত্রকে প্রধানত করার। যদি তাদের দাবি দেওয়ার হয়েই থাকে, সেটা রাষ্ট্রের কাছে যাবে, এবং দাবি দেওয়াও তো আদায় হয় না। এটা একটু বোকার সরকে এরা আসলে। দেখেন, শয়তান নিজে খুব চালাক মনে করে। শয়তান মনে করে আমার চেয়ে বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ নাই। মানে মানুষ বলেন, জিন বলেন, জিন, এর মধ্যে ওর চেয়ে বেশি চালাক আর বুদ্ধিমান কিছু নাই। কিন্তু সবচেয়ে বড় বোকা হলো সে। নাহলে আল্লাহ বললেন তুই সিজদা কর, সবাই সিজদা করলো, সে করলো না। এটা কি বোকামি না? অর্থাৎ যখন আমি নিজেকে খুব বেশি চালাক মনে করব, ওই এর মতো চোখ বন্ধ করে কাক খাবার লুকায়, যে কেউ দেখলো না, আমি যখন দেখি নাই কেউ দেখলো না। হাসিনার অবস্থাটা তো হয়েছে সেই। আসলে হাসিনা কিন্তু একটা পাপেট গভর্নমেন্ট ছিল। হাসিনা শুধু ইন্ডিয়ার ইশারায়, ইন্ডিয়া প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেক ঘন্টায় কী করতে হবে তাকে, এই ন্যারেটিভগুলো সেই দিল্লির 10 নং সফদারজং রোড মনে হয়, সেটা রয়ের হেডকোয়ার্টার, সেখান থেকে আসতো। অর্থাৎ আজকে 8 তারিখ, 9 তারিখে কী হবে রাত্রে 12টার মধ্যে চলে আসতো হাসিনার। সে একটা কাপালিক। সেই দেশটাকে সে মনে করেছিল যে এটা তার বাবার সম্পত্তি, বাবা এটাকে তৈরি করেছে, বাবাকে দিয়েছে আল্লাহ, এইটা আমি যেমনি ইচ্ছা সেমনি। তিনি তো সেটি বলেছেন যে এই দেশ স্বাধীন করেছেন তার বাবা স্বাধীন করেছে। তার বাবা মুসলেকা দিয়ে পাকিস্তানে কারাগারে তো না, ভিআইপি রুমে ছিল সেখানে। আপনি দেখেন ছবিগুলো, তার সাথে মেজর, ক্যাপ্টেন ইত্যাদি অফিসারগুলোকে রাখা হইতো তার সাথে সব সময়। দীর্ঘ 9 মাস কিংবা 10 মাস সে আরামায়েশে ভিভিআইপি ট্রিটমেন্টে ছিল। এবং 25 তারিখে তাকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য বলেছেন তাজউদ্দিন সাহেব, তার মেয়ের বই লেখা আছে, দেখেন, বলে না তোরা আমাকে বিপদে ফেলাতে যাচ্ছিস, আমি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, তোরা কিসের স্বাধীনতা? আর তাকে দিয়া পুরো সংবিধানে পর্যন্ত বদ্ধ লিখে দিল যে সে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। মিথ্যা। 26 তারিখে নাকি সে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এই যে মিথ্যাচার, পৃথিবীতে দ্বিতীয় একজন কোনো ব্যক্তি পাবেন না সৃষ্টির শুরু থেকে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যদি কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে মানুষটা আসবে, এত মিথ্যা কথার যদি প্রতিযোগিতা হয়, মিথ্যা কথার 1 নম্বর পুরস্কার পাবে হাসিনা। বিশ্বাস করেন, আমি আমার আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলছি। মিথ্যা ছাড়া তার মুখ দিয়ে এই জিহ্বা একটা দিয়েছে, ঠোঁট দুটা দিয়েছে রাব্বুল আলামিন, এরকম দুরাচার মিথ্যাবাদী পৃথিবীতে। এবং বিডিআরের হত্যাকাণ্ডের সময় একটু বলি ভাই, এখন যে রাজনীতিকদের নাম চলে আসলো, এই নামগুলো তো এর আগেও নানান এন্ড থেকে বলতো, কিন্তু সরকার সাইদ খান ভাই আমরা সব জানতাম। আজকে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি তো মিলিটারির লোক, আমাকে প্রশিক্ষিত করা হয়েছিল কি জন্য? অন্যায়ের বিরুদ্ধে
দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তো আমাকে প্রশিক্ষিত করা হয়েছিল। এরকম লক্ষ লক্ষ লোককে প্রশিক্ষিত করা হয়েছে, কোটি কোটি টাকা দিয়ে আমাদেরকে অস্ত্র গোলা বারুদ কিনে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা সেদিন কোনো কিছু করতে পারিনি, সবাইকে বন্দি করে রাখা হয়েছিল। 3 বাহিনীর প্রধানকে হাসিনা তার যমুনা বিল্ডিং আটকে রেখেছে যাতে তারা কিছু করতে না পারে। আর বাকি যারা জুনিয়র অফিসার ছিল সেখানে তাদেরকে বলা হয়েছে তোমরা কিচ্ছু করবা না, করলে তোমাদেরকেও মারা হবে। এই যে একটা দেশ, যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেই সময় তো শেষ হয়ে গেছে, তখন তার আমরা স্বাধীন রইলাম না। স্বাধীনতা পরাধীন হইলো, আমরা পরাধীন হলাম 25শে ফেব্রুয়ারি 2009 সালে। আমরা সেদিনই পরাজয়, অর্থাৎ ইন্ডিয়ার কাছে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে দিয়েছি, আর সেই মুক্তি পেয়েছি 5ই আগস্ট 2024। এই পুরো সময়টা কিন্তু আমরা পরাধীন ছিলাম। যদি কেউ বলে স্বাধীন ছিলাম, আসেন আমার সাথে, আসুন তর্ক যুদ্ধে আসুন, আইন কানুন নিয়ে আসুন, সমস্ত ডকুমেন্ট নিয়ে আসুন, আমি প্রমাণ করবো ইউ আর নট ইন্ডিপেন্ডেন্ট। এবং সেই পরাধীনতা আমরা সেনাবাহিনীর লোকেরাও 3 বাহিনীর লোকেরাও মাথা নিচু করে বরণ করে নিয়েছি, কেননা তাদের অল্টারনেটিভ ছিল না। যারা প্রতিবাদ করেছি সাথে সাথে হয় জেলে গেছি অথবা চাকরিচ্যুত হয়েছি। এই তো ছিল আমাদের লালনের লেখন। 2010 সালে 30শে এপ্রিল আমাকে কোনো কারণ ছাড়া চাকরিচ্যুত করে দিল। এরকম আমার মতো অসংখ্য অফিসার করেছে। এটা কি উদ্দেশ্য ছিল? যাতে এই দেশটা আর কিয়ামত পর্যন্ত স্বাধীনতার মুখ না দেখে ইন্ডিয়ার করদ রাজ্য হিসেবেই থাকতে হবে, অখন ভারতের একটা করদ রাজ্য হিসেবে থাকতাম আমরা। জি, আপনার কাছে শুনবো হারুনুর রশিদ। আমরা বিডিআর বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ড এখন হত্যাকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। রাষ্ট্র কয়েকদিন আগে একটি তদন্ত রিপোর্ট দিল, যেখানে বলা হলো যে বিডিআর হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের নাম প্রকাশ করেছে, যেখানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারা এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের নামও এসেছে। বিদ্রোহ বা হত্যাকাণ্ড বলেই দায় এড়ানো যাবে না। এটা মূলত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা যে ব্যূহ, এই প্রতিরক্ষা ব্যবস্থাটাকে দুর্বল করে এই রাষ্ট্রটাকে ভারতের করদ রাজ্যে পরিণত করাই ছিল মূল উদ্দেশ্য। এটা কিন্তু মানে এই 2009 সালের 25শে ফেব্রুয়ারি শুরু হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। এটা যদি আমরা দেশ স্বাধীনের পরপরও দেখি যে 72 সালে যখন শেখ মুজিব ক্ষমতা দখল করলো, তখনও কিন্তু এই সেনাবাহিনীকে দুর্বল করার জন্য ঠিক তার প্যারালাল একটি বাহিনী সে তৈরি করেছিল, রক্ষী বাহিনী। তো রক্ষী বাহিনী তৈরি করে সেনাবাহিনীর থেকেও ওই বাহিনীটাকে আরও বেশি উন্নত, আরও বেশি অস্ত্রে শস্ত্রে সজ্জিত করেছিল, যাতে সেনাবাহিনী তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটা যাতে দুর্বল থাকে। এই রক্ষী বাহিনীর কাজটা কী ছিল? রক্ষী বাহিনীর কাজ কিন্তু ছিল আপনার গুপ্ত বাহিনীর কাজ করা, অর্থাৎ এটা অনেকটা ভূমিকা পালন করেছিল আপনার হিটলারের গেস্টাপো, তারপরে হচ্ছে আপনার মুসলিনের অব্রার যে গোপন বাহিনী ছিল সেই বাহিনীর মতো। শেখ হাসিনা 2009 সালে এই সেনাবাহিনীর উপর আক্রোশের জায়গা থেকে চৌকস যে সেনাবাহিনী, যেগুলো দেশপ্রেমিক সৈনিক ছিল, তাদেরকে হত্যা করে এই সেনাবাহিনীকে দুর্বল করে তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এবং ভারতের তাবেদার সরকার হিসেবে পরিণত হওয়ার জন্য কিন্তু মূলত তিনি পরিকল্পনার একটা অংশ বা ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি এই কাজটা করেছিলেন। যাদের নাম বলেন দেখেন, এটা যদি নিছক ডাল ভাতের একটা আন্দোলন হতো তাহলে কিন্তু এটা সমাধানযোগ্য ছিল। কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা কিন্তু এর আগে হয়েছে। যাদের নাম বললেন, তাপস, তারপর হচ্ছে আপনার এই নানক, মাহবুব আলম হানিফ, সাহারা খাতুন, মাহবুবারা গিনি, হ্যাঁ আপনার সাহারা, ওনাদের সাথে কিন্তু এই আলোচনাগুলো দীর্ঘদিন হয়েছে। যদি ওই ঘটনাই হতো তাহলে কিন্তু এটা সমাধানযোগ্য ছিল এবং আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু সেটা হয় নাই। গবেষণাতে আসছে আপনার কতগুলো বিষয়। একটা জিনিস লক্ষ্য করেন যে ঘটনাটা আপনার দরবার হলে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 8টার সময়, এটা শেখ হাসিনা 1 ঘন্টা পিছিয়ে দিলেন, 9টায় করলেন। কেন করলেন? এরকম তো জবাবদিহিতা সেখানে ছিল না। হত্যাকাণ্ড ঘটার পরে যখন সেনাবাহিনী আসলেন, তারা আক্রমণ করার কথা বললেন, তখন কিন্তু শেখ হাসিনা সেটা হতে দেয় নাই। কিন্তু কেন দেয় নাই, এটা কিন্তু কোনো প্রত্যুত্তর বা কোনো ফলাফল আমরা পাই নাই। আরেকটা গবেষণা আসছে, আপনি এটা ডেইলি স্টারে আসছে, সেটা হলেই যে এই হত্যাকাণ্ডের পরে যখন ওখানে আপনার আলামত সংগ্রহ করতে গেছে, সেখানে আপনার গ্রেনেডে ব্যবহৃত যে আপনার যে উপাদানটা সেটা এবং আরও যে অস্ত্রশস্ত্র ছিল সেগুলি কিন্তু আমাদের এই দেশে ব্যবহৃত কোনো গ্রেনেড ওই উপাদান বা অস্ত্রশস্ত্র ছিল না।
এটা কারা করেছে। আরেকটা গবেষণা আসছে এবার তদন্ত রিপোর্টে সেটা এবং আসছে। আরেকটি জিনিস এসেছিল ওই সময় পাওয়া গিয়েছিল, আমি যতদূর জানি, সেটি হচ্ছে যে অস্ত্রাগারের ভিতরে যে গ্রেনেডগুলো থাকে, গ্রেনেডগুলো প্যাক করা থাকে, এর একটা কি থাকে সেটা হলো সেফটি পিন। হ্যাঁ, সেফটি পিন থাকে, পিনগুলো মানে খোলা ছিল, জাস্ট রেডি টু ইউজ, এরকম পাওয়া গিয়েছিল। এবং সেই তদন্ত প্রতিবেদন হাবিবুল আউয়াল কমিশন, হাবিবুল আউয়াল প্রতিরক্ষা সচিব ছিলেন, ওই তদন্ত প্রতিবেদন এবং ওই সময় যে তদন্তকারী টিম ছিলেন, এই টিম ওই সময় ডিজিএফআই এর যে কল রেকর্ডস এবং বিভিন্ন ইন্টেলিজেন্সের কল রেকর্ডস চেয়েছিলেন, কিন্তু সেই কল রেকর্ডসগুলো পাওয়া যায় নাই, দেওয়া হয় নাই, দেওয়া হয় না। এটা একটু সংশোধন করে নেই যে সেফটি পিনের কথা বললাম, সেফটি পিন হলো লাস্ট রিসোর্ট। আপনি এটাকে প্রাইম করতে হয় আগে। গ্রেনেডটা একটা জিনিস, এটাকে ডেটোনেট করার জন্য একটা থাকে আপনার, সেটাকে বলা হয় ডেটোনেটর। ডেটোনেটর না ঢুকালে, ডেটোনেটর ঢুকানোর পরে ওই সেফটি পিন থাকে, যখন আপনি সেফটি পিন বের করবেন তখন সাথে সাথে এটা ফায়ার করতে হবে। সব এটা প্রাইম করা ছিল। প্রাইম করা মানে কি, ওই আপনার গ্রেনেডের ভিতরে ডেটোনেটরটা ঢুকানো ছিল, ঠিক আছে, কিন্তু অস্ত্রাগারে এরকম কখনো রাখা হয় না, এবং আনপ্যাক করা ছিল। এখন যে হকবার শুধু একটা কথা বলছি, হকবার যেটা বললেন যে উদুর পিনটি বুধের ঘাড়ে চাপিয়ে দেওয়ার বিষয়টা কিন্তু এরকমই ছিল। ওই সময় যে তদন্ত কমিটি করেছে, সেই তদন্ত কমিটি কিন্তু একটা রিপোর্ট করেছে যে এখানে বিএনপিকে দায়ী করেছে, বিএনপি নেতাকর্মীরা এটার সাথে জড়িত ছিল। সেই মামলাতে আমাদের নেতা নাসিরউদ্দিন পিন্টুকে ধরে নিয়ে যায় এবং তাকে কারাগারে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়। এই যে একটা পরিকল্পিত বিষয়, সেটা ছিল যে এই বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলীয় যে রাজনীতিটা থাকবে সেটাকে ধূলিসাৎ করে দিবে, এবং এই সেনাবাহিনী যারা দেশপ্রেমিক ছিল, এবং যেই সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে 57 জন যে সেনা কর্মকর্তা, চৌক সেনা কর্মকর্তা হত্যা করা হয়েছে, একজন ব্রিগেডিয়ার আবার তার বাসায় ছিল, তারা কিন্তু বিএনপির আমলে প্রমোশন প্রাপ্ত সেনা কর্মকর্তা, এবং তারা খুব চৌক সেনা কর্মকর্তা। এই সেনা কর্মকর্তাদের রাজনৈতিক মোড়কে আমরা না নিলেও পারি, তারা আসলে বাংলাদেশের আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের জন্য শানিত ছিলেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমি রাজনৈতিক মোড়কে তাদেরকে আবৃত্তি করছি না, আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ ওই সময় তাদেরকে থ্রেট মনে করছে যে ইন্ডিয়ার জন্য যে ভারতীয়করণ, বাংলাদেশকে প্রেমিক তারা ছিল, তারা দেশের সার্বভৌমত্ব এবং দেশের যে আপনার প্রতিরক্ষা ব্যুহকে শক্তিশালী করার জন্য যে ফোর্স তারা দিয়েছিল, সেটাকে ধ্বংস করার জন্য মূলত হাসিনা এই কাজটা করেছে। হক ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আমি আপনার কাছেই আসছি। সেটি হচ্ছে যে এই যে তদন্ত প্রতিবেদনে যাদের নাম বেরিয়ে এসছে এখন দেখলাম, আপনি কি মনে করেন তাদেরকে বিচারের মুখোমুখি করা সম্ভব, বা এটি নিয়ে কোনো নতুন রাজনীতি হবে না? নতুন রাজনীতি এটা ডিপেন্ড করবে আগামী সরকারের উপরে। ধরেন ডক্টর ইউনূসের সময় তো খুবই কম। আপনার একটু আগে উনি যে 57 জনের অফিসারের কথা বললেন, আমি একটু বলি না, আমি কিন্তু ওই গ্রুপে ছিলাম। আমার বদলি হয়েছিল বিডিআর সেক্টর কমান্ডার হিসাবে, 11 জনের একজন হিসাবে। জাস্ট এক মাস 10 দিন আগে আমারটা বাতিল করে আমার বস সেখানে আমার পোস্টমেট গুলজারকে আমার স্থানে পোস্টিং করা হয়। নাহলে আমিও কিন্তু ওই জায়গায় থাকতাম, আল্লাহ হয়তো আমাকে হায়াত রেখেছেন আর কি, আমি থাকতে পারতাম আর কি। এটা একটু জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আল্লাহ আমাকে হায়াত রেখেছে এই কথাগুলো বলার জন্য হয়তো, না হলে এই সাহসিকতার সাথে এই হাসিনার রিজিমেও আপনারা হয়তো দেখে থাকবেন, আমি বিভিন্ন চ্যানেলে চ্যালেঞ্জ করেছি হাসিনাকে এই হত্যাযজ্ঞের জন্য। এখন যেটা বললেন বিচারের বিচারটা ডক্টর ইউনূস যদি করে যেতে পারতেন এই অল্প সময়ে, দ্যাট উড বি বেটার। এখন সুযোগ নাই, যেহেতু এখন পলিটিক্যাল গভর্নমেন্ট কে ক্ষমতায় আসে, তাদের মোটিভটা কি, তারা যদি আবার আওয়ামীকরণ হয়ে যায় এবং ইন্ডিয়ার পরামর্শ অনুযায়ী দেশ চালায়, তাহলে আমার ডাউট আছে এই বিচারটা সঠিকভাবে হবে কি না। ধরুন এমন একটা সরকার আসলো, যে সরকার মনে করে যে ইন্ডিয়াই আমাদেরকে শক্তি দিবে, ইন্ডিয়াই আমাদের ক্ষমতার রক্ষা কবচ হবে, ইন্ডিয়া যতদিন চাবে আমরা ক্ষমতা থাকব, ইন্ডিয়া যতদিন রাখবে না আমরা ক্ষমতাচ্যুত হব, সুতরাং ইন্ডিয়াকে খুশি করেই আমাদেরকে চলতে হবে, বাঁচতে হবে। তখন দেখবেন বিচার গড়িমসি হবে, আবার কাহার আক্ষন্দর মতো কোনো বিচারক বসানো হবে, বিচার বসিয়ে তারপর ক্যাঙ্গারুতে এই বিচার একটা করে দিল আর কি। এই সাথে আপনাকে অবশ্যই স্মরণ করতে হবে সাইদ খান ভাই, যে অসংখ্য বিডিআরের যারা একেবারেই নিষ্কলুষ, যাদের কোনো দোষ ছিল না,
সেই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এই বিগত 15-16 বছরে। তাদের আর পরিবার নাই। ছেলে মেয়েরা ধরেন রাস্তাঘাটে ঘুরছে, লেখাপড়া করতে পারে না, বাড়িঘর বিক্রি হয়েছে, মানে বউয়ের অলংকার বিক্রি হয়েছে, মায়ের অলংকার বিক্রি হয়েছে, জমিজমা বিক্রি করে এই বিচারের কাজে তারা ঘোরাফেরা করেছে, সংসারগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি শুধু এতটুকু আবেদন করব বর্তমান সরকারের কাছে, যারা যারা নির্দোষ বিডিআরের, হ্যাঁ অবশ্যই কিছু লোক তো হত্যাকাণ্ডের সাথে ছিল, তারা ছাড়া বাকিদেরকে যাতে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়া হয়েছে না, সবাইকে দেওয়া হয়নি, অনেকেই রয়ে গেছে, এখনো রয়ে গেছে, অনেকে রয়ে গেছে। কেননা বিচারের মানে নিবৃত্তে কাঁধে। আর সরকার কোন দিকে নজর দেবে? একদিকে পলিটিক্যাল ক্রাইসিস, আরেকদিকে আমাদের বিভিন্ন সমস্যা। এখন যে বিচারটা আমি সর্বশেষ যেটা বলি ভাই, আমাদের বাংলাদেশের 54 বছর কিংবা 55 বছর হিসাব করলাম, 55 বছরে আমরা যদি পলিটিক্যাল হিস্ট্রিগুলো দেখি, আমাদের পলিটিশিয়ানরা সর্বতভাবে ব্যর্থ হয়েছে এবং তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজের দেশের স্বার্থ, দলের স্বার্থ বিসর্জন দিয়েছে, দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে। সুতরাং এত বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা যদিও আমরা আগেই জানতাম এরা জড়িত, ইন্ডিয়া জড়িত, এটা শুধু অফিসিয়ালি এখন আপনার খালি ইন্ডোর্স করা হলো জেনারেল ALM ফজলুর রহমানের মাধ্যমে। এবং জেনারেল ALM ফজলুর রহমান সত্যিকার অর্থে একজন দুঃসাহসী ব্যক্তিত্ব, এবং তিনি এই কমিশনের চেয়ারম্যান ছিলেন বলে হয়তো আরও সহজ হয়েছে জিনিসটা। তার জায়গায় অন্য কেউ হলে হয়তো এগুলো উদ্ঘাটন করতে 10 বার চিন্তা করতো। এবং এভাবে সাহসিকতার সাথে ইন্ডিয়ার নাম নেওয়া, এবং একটা দল, যে দল ক্ষমতায় আছে, ক্ষমতা থেকে নিজের প্রশিক্ষিত বাহিনীকে হত্যা করে, আপনি এই দলটা কীভাবে করেন? আপনি এখন বলেন তো, সেই 75 সালের 15ই আগস্টের, তাহলে সেটা হত্যাকাণ্ড বলা যাবে না, সেটাকে বলতে হবে একটা বিপ্লব দেশে ঘটেছিল। আমাদের সাহসী অফিসাররা সেদিন সেই শেখ হাসিনার বাবার সেই স্বৈরাচার সরকারকে, সেটাও কিন্তু স্বৈরাচার সরকার ছিল, এবং এই মিলিটারি কু করে যদি সে তাদেরকে না মারা হতো, আরও কত বছর যে আমরা দাসত্ব গ্রহণ করতাম সেটা কিন্তু আমরা ভুলে গেছি। এবং এই জিনিসটাকে আমাদের মনে রাখতে হবে। সেই সূর্য সেনদের, সেই যারা সূর্য সৈনিক আমাদের, তাদেরকেও কিন্তু আমাদের বিএনপি ক্ষমতায় থেকেও তাদেরকে রক্ষা করতে পারেনি, বরঞ্চ তাদের জেলেই পৌঁছেছে। আবার এখন লোকজন বলে, যখন অন্যায় করে কেন আর্মি প্রতিরোধ করে না? আর্মি কি বারবার খালি গলার পেতে দিবে আপনাদের কাছে? হ্যাঁ, আবার যদি বারা বিদ্রোহ করতো, আবার কিন্তু এই তাদেরকে আবার ফাঁসি দিতেন। হাসিনার বিরুদ্ধে যদি বিদ্রোহ করে করতো একটা, আবার তাদেরকে ফাঁসি দিত। খালি আর্মির উপর সমস্ত দোষ চাপিয়ে দেয় সাইদ খান ভাই, এটাই কষ্ট লাগে। ওই একটা কথা বলি, গড অ্যান্ড সোলজার্স অল মেন অ্যাডোর ইন টাইমস অফ ডেঞ্জার, নট বিফোর। ওয়ান্স থিংস আর রাইটেড, গড ইজ ফরগটেন, পুয়ার সোলজার্স আর স্লাইটেড। আমরা এমন এক সময়ে এসে উপনীত হয়েছে, সবাই সব কিছুর জন্য আর্মিকে দায়ী করে। যেমন আর্মি দেশ চালায়, আর্মি সব কিছু করে, আর্মি বিগত 16 বছরের দায়িত্ব পালন করেছে। সিভিল প্রশাসন ছিল না, আমলারা ছিল না, পুলিশ ছিল না, দেশে কোনো বিরোধী রাজনৈতিক দলও ছিল না, সব কিছু করেছে আর্মি। এই যে একটা অবাঞ্ছিত কথা, একেবারেই বেমানান, একেবারেই মিথ্যাচার, এবং আর্মিকে ডিফেন্ড করার জন্য, এটাও দুর্বল করার জন্য আরেকটা চক্রান্তের অংশ। ধন্যবাদ। হারুন রশিদ, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। 2010 সালের সংবাদ, সাংসদদের ফ্ল্যাট থেকে বহিরাগতদের বের হওয়ার নির্দেশ। আমরা দেখেছি বিগত সময়ে যে ন্যাম ফ্ল্যাট যেগুলো সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া হয়, সেগুলো অধিকাংশই ওনারা নিজেরা থাকতেন ওনাদের বিভিন্ন স্টাফ, রাজনৈতিক কর্মচারী বা রাজনৈতিক কর্মীরা, এবং এই ন্যাম ফ্ল্যাটে আমরা খুন পর্যন্ত হতে দেখেছি। পার্লামেন্টেরিয়ানদের জন্য বরাদ্দকৃত জায়গায় যদি এরকম খুন হয় বা মাদকের হাট বসতেও আমরা দেখেছি যে ন্যাম ফ্ল্যাটে সব কিছুই হয়। পার্লামেন্টে আসলে কোন জায়গায়, যেখানে পবিত্র পার্লামেন্ট হিসেবে পার্লামেন্টেরিয়ানরা বক্তব্য শুরু করেন, আমরা দেখেছি টেলিভিশনে যে পবিত্র সংসদ, মহান সংসদ বলে এই জায়গাগুলোকে অভিহিত করা হয়, অথচ সেই জায়গাগুলোতে এরকম বেমালুম যা ইচ্ছে তাই হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আমরা এটাই নয়, আমরা শুনেছি যে ন্যাম ভবন সংসদ সদস্য যারা আছেন, নির্বাচিত যারা হয়ে আসেন, তাদের জন্য এটা বরাদ্দ থাকে, কিন্তু তারা এটা তো ওনাদের আত্মীয় স্বজনের কাছে বা অন্য আরও কারো কাছে এটা ভাড়া দিয়ে তারা হচ্ছে আরও আলিশান জায়গায় তারা ছিল। এর কারণ হচ্ছেই যে তাদের তো টাকার অভাব ছিল না, তারা তো অগাধ টাকা রোজগার করেছে দুর্নীতির মাধ্যমে, রাষ্ট্রীয় টাকা তারা কবজায় নিছে, দখল করে নিছে বিভিন্ন জিনিস, এই জন্য তারা আরও আলিশান বাড়িতে ছিল। এখন এই সমস্ত জায়গায় কাদেরকে রেখেছে?
আওয়ামী লীগের দুর্বৃত্তায়নের সাথে জড়িত যারা ছিল, তাদের এই চেলাপেলা যারা ছিল, তারা ওখানে ছিল, ওখানে বসে থেকে তারা দেদারসে মাদক ব্যবসা করেছে। আমি একটা পত্রিকা দেখলাম, সেখানে হচ্ছে আপনার মানে অন্য মেয়েদেরকে বউ সাজিয়ে এনে ওখানে রেখে ওই ধরনের খারাপ কিছু ব্যবসাও সেখানে হয়েছে। এটা করতে যেয়ে সেখানে অনেক ধরনের অপকর্ম সেখানে হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, ইত্যাদি নানা বিষয় হয়েছে। এটা খুব সেন্সিটিভ একটা বিষয় যে এমন একটি জায়গাতে কিভাবে এই এমপিরা বাহিরের লোক এনে ভাড়া দেয়, এটা খুব দুর্ভাগ্যজনক ছিল। ভবিষ্যতেও তো এরকম এবং হবে। এটা ছিল হচ্ছে আপনার ভবিষ্যতেও কি এরকম হবে তাহলে না, ধারাবাহিক? ভবিষ্যতে হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলতে পারবে, তবে এটা না হওয়াই উচিত। জি। এটা কোনোভাবেই না হওয়া উচিত। হ্যাঁ, হারুন ভাই, আমরা আসলে শেষ দিকে আমার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে নিশ্চয়ই সবগুলো অপকর্ম বা সব ধরনের অপরাধের ন্যায় বিচার আমরা পাবো এবং ন্যায় বিচারের একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা তো আমাদের আছে। কিন্তু রাজনৈতিক দলের প্রেজেন্ট অ্যাটিটিউডে কি আপনি আশাবাদী হতে পারছেন? যদি বলেন যে স্বাধীনতা যুদ্ধের যে মূল স্পিরিট এবং জুলাই যুদ্ধের যে স্পিরিট, এই মূল স্পিরিটই ছিল কিন্তু আমাদের একটা আইনের শাসন এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যদি একটি গণতান্ত্রিক, সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র এদেশের জনগণ চায় এবং যদি এই দেশের জনগণ সেইভাবে তারা স্পিরিটটাকে আরও বেশি স্প্রাউট করতে পারে, তাহলে অবশ্যই এটা হওয়া উচিত এবং হবে। জি, হক ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই। আমি স্পষ্টভাবে পরিবর্তিত বাংলাদেশ একেবারে স্পষ্টভাবে জানাই, যেহেতু আমার স্নেহের হারুনও আছে এখানে, আগামী ইলেকশনে যদি রাজনৈতিক দলগুলো সঠিক প্রার্থী দিতে পারে, সততা মাপকাঠিতে একদম পরীক্ষিত, যোগ্যতা আছে, আমলা পরিচালনা করার যোগ্যতা আছে, আইন সম্পর্কে অভিজ্ঞ আছে, চুরি করে নাই, বাটপারি করে নাই, অবৈধ অর্থের মালিক না, সন্ডা গুন্ডা, হুন্ডা এবং গুন্ডা বাহিনী নিয়ে চলে না, এই ধরনের লোকজনকে প্রথমত পলিটিক্যাল পার্টির দায়িত্ব নমিনেশন দেওয়া, আর জনগণের দায়িত্ব হলো কোনো মার্কা নয়, কোনো দল নয়, আমরা এবার ভোট দিব, আগামী ইলেকশনে একেবারেই দেখব যে সৎ, যোগ্য, কথা বলার সাহস আছে, সততা আছে এবং কোন কুসপরোয়া নেই, চির উন্নতম মসিরের অধিকার আছে, কথা বলার অধিকার আছে, শক্তি রাখে, সাহস রাখে, কোনো অবৈধ অর্থের মালিক না, ওই ধরনের লোককে যদি আমরা নির্বাচিত করতে পারি, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ হবে একটা উন্নত দেশ পৃথিবীর বুকে, 5 বছরে চেঞ্জ হয়ে যাবে। আর যদি ওই চোর, বাটপার, গুন্ডা, সন্ডা, হুন্ডা বাহিনী যারা অবৈধ অর্থের মালিক ছিল, বাংলাদেশকে বারবার সেই আপনার দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পরিচিত করিয়েছে, তাদেরকে যদি বেছে নেই, আবার যাহা ছিল তাহাই হইবে। ধন্যবাদ কর্নেল হক আপনাকে, ধন্যবাদ হারুন রশিদ আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে। প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।